এখনো অস্থিরতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, অভিযোগ বিএনপি। শৃঙ্খলা ফেরাতে সরকারকে সময় দেবে জামাত, প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়। নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। 5 আগস্টের কথা স্মরণ করিয়ে সতর্ক করলেন সমন্বয়করা। শেখ হাসিনার দিল্লি অবস্থানে ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি তার মা, জানালেন জয়। অন্যায়কে আর ন্যায় বানাতে দেয়া হবে না, বলেছেন প্রধান বিচারপতি। বিচারের অপেক্ষায় গুম খুনের শিকারদের স্বজনরা, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে, সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ মানে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সোমবার বিকেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় প্রথম বৈঠক করে বিএনপি। 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। হামলা ভাঙচুর করে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, কোনোভাবেই তা হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি তার। কথা বলেন আগামী নির্বাচন নিয়েও। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতেই সমর্থন দিচ্ছি। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে, বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তোলা হচ্ছে, এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে, জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে তারা যেন এই সরকারকে সহায়তা করে। আমরাও পুরোপুরিভাবে তাদেরকে সেইভাবে সহায়তা করছি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামাতে ইসলামের 11 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, যা হচ্ছে তার রাজনৈতিক কারণে বলেও দাবি তার। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করত, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? এটা আমাদের দায়িত্ব না, এটা তারাই এখন প্রতিবাদ করছেন। আবার কোনো দেশ এখানে জড়ায়ে পড়ছে বিশেষভাবে, সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। সেই রকমই একটা বিষয়। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদও। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীনে থাকা 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। এদিকে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রধান উপদেষ্টা বৈঠকে তার অধীনের সব মন্ত্রণালয়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে বৈঠকের বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। জানান, অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে, যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়।
সমস্যা কাটিয়ে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে, রাজপথে থেকে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, সবাইকে সতর্কভাবে মোকাবেলা করতে হবে। এদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। ভারতের গণমাধ্যমের এমন খবর ফেক প্রোপাগান্ডা। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাফাত রহমান কোকোকে হত্যা করা হয়েছে। কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নেতাকর্মীদের করণীয় সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতারা। খুনিদের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, 5 আগস্টের পর কিছু ষড়যন্ত্র হলেও তা রুখে দেয়া হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে এক উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং তখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, 5 আগস্টের পর বেশ কিছু ষড়যন্ত্র রুখে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সবাইকে সজাগ থাকতে হবে। গতকালকে বিচার বিভাগীয় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গত পরশু এবং কাল 2 দিন আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই ব্যর্থ হয়। এ সময় শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের তিনি জানিয়েছেন, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দায়িত্ব নেয়ার পর প্রথম কূটনীতিকদের ব্রিফ করল অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ভারত সহ বিভিন্ন দেশের 64 জন রাষ্ট্রদূত ও হাইকমিশনার এতে অংশ নেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কূটনীতিকদের অবহিত করেন। তিনি আশ্বস্ত করেছেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা ইতিবাচক। বর্তমান পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলেও কূটনীতিকদের জানানো হয়েছে। এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করে আমরা সরে যাব। যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে, সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। এক প্রশ্নের জবাবে সরকারের এই উপদেষ্টা জানান, বাইরের কোনো শক্তিতে চলছে না অন্তর্বর্তীকালীন সরকার। আমি অ্যাসিওর করতে পারি, এর মধ্যে কেউ
অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করছে। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে। সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ ইস্যুতে প্রোপাগান্ডার জবাব দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বা যে প্রোপাগান্ডা চলতেছে সেটা কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে, এটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে, তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবেন, তারাও তো মিডিয়া দিয়ে কমপ্লেনটা করছে। এদিকে বৈঠক থেকে বেরিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেবে চীন। So China will continue to work with Bangladesh to push forward our exchanges between Russia and Bangladesh will সৈয়দ continue. আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে এবং ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। রবিবার রাত 11:55 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ দাবি করেন। জয় লিখেছেন, তার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি তার মা শেখ হাসিনার সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছেন। জয় দাবি করেন, ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। এর আগে গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার। পরে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং সেখানেই অবস্থান করছেন। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল। এখন থেকে সিন্ডিকেট করে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, গুম খুনের শিকারদের স্বজনরা ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছেন। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। প্রথম দিনের মতো এজলাসে আসেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি এজলাসে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে তিনি দায়িত্ব পালন করবেন। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, গুম খুনের শিকারদের পরিবারগুলোর বিচারের জন্য প্রধান বিচারপতির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে এগিয়ে আগাবেন না। বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বেদনা, তাদের আর্তনাদ, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেটের প্রসঙ্গ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন বার সভাপতিও। 16 বছরে গুম, খুন, মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলায় জর্জরিত এবং তারা বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলোও যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। এদিকে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে। জনাব খায়রুল হক সাহেব যা করেছেন ক্ষতি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের কেউ এককভাবে এত ক্ষতি করেননি। আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ। নবনিযুক্ত প্রধান দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে ব্যাংকিং খাতকে সার্বিক অর্থনীতিতে কাজে না লাগিয়ে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিদের উন্নয়নে ব্যবহার করা হয়েছে। এ কারণে আর্থিক খাতের ক্ষতির সাথে অনেকগুলো ব্যাংক ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠানটি আরো বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরের নিয়োগও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে দেওয়া হয়েছিল। এ কারণে তারা স্বাধীনভাবে কাজ না করে ব্যক্তি ও গোষ্ঠীর সাথে কাজ করেছে। ব্যাংকিং খাতের সংস্কারে দ্রুত সময়ে ব্যাংকিং কমিশন করার কথা বলছে সিপিডি। সোমবার সিপিডি কার্যালয়ে ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলে সিপিডি। এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাতের দুর্দশার জন্য দায়ীদের বিচারের নিশ্চিত করতে হবে। থার্ড ফোর্থ চলে এসেছে, তো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। আজকে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তার গভর্নরকে লুকিয়ে থাকতে হয় সরকার পরিবর্তন হলে। এটা কেন আমাদের সেই মোরাল সাপোর্টটা নাই? হ্যাঁ, যদি একজন কর্মকর্তা সৎ হন, সে যেই সরকারি আসুক না কেন, সে তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করে থাকে তাহলে তো কোনো ধরনের ভয় থাকার কথা না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে ব্যর্থ করতে বিদেশ পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। ইশরাক হোসেন বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা চালিয়ে বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেলে পুরনো ঢাকার ইসলামপুর মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় ইশরাক হোসেন এসব কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। হাসিনা পালিয়ে যাওয়ার পর সে বিদেশে থেকে সে এবং তার দুর্নীতিবাজ ব্যাংক ডাকাত ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার কুচক্রান্ত করছে। ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং এই পরাজিত শক্তি আবারও চেষ্টা করছে কোনোভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের অবস্থান করতে পারে কিনা। এটার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই, আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই। ততদিন না পর্যন্ত এই পরাজিত শক্তিকে আমরা বিচারের আওতায় এনে বিচার করে তাদের শাস্তি নিশ্চিত না করতে পারবো, আমাদের আন্দোলন শেষ হবে না ইনশাআল্লাহ। এবার খেলার সংবাদ। দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের প্রত্যাশা পেসার তাসকিন আহমেদের। বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল 16 আগস্ট। তবে পিসিবির আমন্ত্রণে 4 দিন আগে পাকিস্তান রওনা হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। অস্থিতিশীল পরিবেশের কারণে ভালোভাবে অনুশীলন করতে পারেনি টাইগাররা, যে কারণে পিসিবি আমন্ত্রণ জানিয়েছিল সফর এগিয়ে নেওয়ার জন্য, যাতে করে সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করে নিতে পারে। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ। তার আগে বাংলাদেশ দল লাহোরে 3 দিন এবং রাওয়ালপিন্ডিতে 3 দিন অনুশীলনের সুযোগ পাবে। নানা অনিশ্চয়তা সত্ত্বেও এই দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। কানাডায় গ্লোবাল টি20 খেলে তিনি সেখান থেকেই সোজা পাকিস্তানে এসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। এবছর প্রথমবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন তাসকিন আহমেদ। তবে কাঁধের চোটের কথা মাথায় রেখে তাকে মাত্র একটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি। এটাই অবশ্যই আমরা চাই, আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি।
জাতীয় দলের খেলোয়াড়দের রাজনীতিতে দেখতে চান না জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোও জাতীয় দলে খেলছে এমন খেলোয়াড়দের রাজনীতিতে টানা উচিত নয়। ক্রীড়াবিদদের রাজনীতিতে জড়িয়ে পড়ার ঘটনা নতুন কিছু নয়, তবে এদের বেশিরভাগই রাজনীতিতে জড়িয়েছে খেলা ছাড়ার পর, যদিও বিগত সরকার আমলে ঘটেছে এর ব্যতিক্রম। বাংলাদেশের 3 ফরম্যাটেরই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান হয়েছিলেন সংসদ সদস্য। গণ আন্দোলনের মুখে সেই সরকারের পতন হলে হুমকিতে পারে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারও। যদিও পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আছেন দেশের সেরা এই অলরাউন্ডার। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, সাকিবের ক্রিকেটীয় যোগ্যতার কারণেই তিনি দলে আছেন, তবে এখনও খেলছেন এমন কোন ক্রীড়াবিদের রাজনীতিতে অংশগ্রহণের বিপক্ষে তিনি। এর জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট ডাজ বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এখনো অস্থিরতা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। শৃঙ্খলা ফেরাতে সরকারকে সময় দেবে জামাত, প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়। নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। 5 আগস্টের কথা স্মরণ করিয়ে সতর্ক করলেন সমন্বয়করা। শেখ হাসিনার দিল্লি অবস্থানে ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি তার মা, জানালেন জয়। অন্যায়কে আর ন্যায় বানাতে দেয়া হবে না, বলেছেন প্রধান বিচারপতি। বিচারের অপেক্ষায় গুম খুনের শিকারদের স্বজনরা, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।